হ্যালো, ওয়েলকাম টু রায়হান কে এনআই। আমি রায়হান কবির। আজকে আমি আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব, যেটা আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দাবির ওপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঘটনাটি হলো ভিয়েতনাম ওয়ার, আর সেই যুদ্ধে আমেরিকার পরাজয়। এই ভিডিওতে একটি সমরেখায় ঐতিহাসিক প্রেক্ষাপটটি বুঝব। ভিয়েতনামের দীর্ঘ 20 বছর লড়াইয়ের পরেও আমেরিকা জয়লাভ করতে পারেনি। 1950-এ শুরু হওয়া এই যুদ্ধ 1975-এ গিয়ে শেষ হয়, যখন ভিয়েতনামে কমিউনিস্ট ফোর্স দক্ষিণ ভিয়েতনাম দখল করে নেয়। তো চলো আপনাদের নিয়ে যাই ইতিহাসে। প্রথমে আমরা ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানব, তারপর সেই যুদ্ধে আমেরিকার হারের কারণগুলি নিয়ে আলোচনা করব। দ্য টাইমলাইন অফ ভিয়েতনাম ওয়ার। ভিয়েতনাম যুদ্ধ 1950-তে শুরু হলেও এই যুদ্ধের ভিত্তি অনেক পুরনো। কাহিনী শুরু হয় 1887 থেকে, যখন ভিয়েতনাম ফ্রান্স সাম্রাজ্যের অংশ ছিল, যাকে ফ্রান্স ইন্দো চায়না বলা হতো। 1923 থেকে 1925-এর সময় ভিয়েতনামি ন্যাশনালিস্ট লিডার হো চিন মিন অক্টোবর বিপ্লবের পর অস্তিত্বে আসা কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নে ট্রেনিং দেওয়া হয় অ্যাজ অ্যান এজেন্ট অফ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। হো চিন মিন ভিয়েতনাম লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার ছিল। সোভিয়েত এই সময় গোটা বিশ্বে ফ্রিডম মুভমেন্টগুলিকে সাপোর্ট করছিল। হো চি মিনকেও ঠিক একই কনটেক্সে সাপোর্ট করেছিল। 1930-তে হো চিন মিন তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করে ইন্দো চাইনিজ কমিউনিস্ট পার্টি গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940, নাজি জার্মানি ফ্রান্স ক্যাপচার করলে জার্মান অ্যালায়েন্স জাপান ফ্রান্স কলোনিয়ান ইন্দো চায়নাকে দখল করে নেয়। ফ্রান্স ও জাপান দুই সাম্রাজ্যবাদকে প্রতিরোধ করার জন্য 1941 হো চিন মিন লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ভিয়েতনাম গঠন করে, যাকে ভিয়েতমিন বা বাংলাতে ভিয়েতকং নামেও জানা হয়। 1945 হিরোশিমা নাগাসাকির নিউক্লিয়ার অ্যাটাকের ফলে জাপান অ্যালাইড পাওয়ারের কাছে সারেন্ডার করে। ফ্রান্স আরও ইন্দো চায়নাতে তার কন্ট্রোল বসায়, কিন্তু হো চিন মিন উত্তর ভিয়েতনামে নিজের কন্ট্রোলের কারণে উত্তর ভিয়েতনামকে ইন্ডিপেন্ডেন্ট নেশন ডিক্লেয়ার করে। আমেরিকার মতো নর্থ ভিয়েতনাম নিজের ইন্ডিপেন্ডেন্ট ফ্রেম করে, কিন্তু সেটা ব্যর্থ হয়। 1946-এ হো চিন মিন ফ্রান্সের বিরুদ্ধে গরিলা ওয়ারফেয়ার চালু করে, আর 1947-এ আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান ফ্রান্স ভিয়েতনামের প্রতি সমর্থন দেখায়। এরপর 1949-এ সোভিয়েত ইউনিয়ন প্রথম অ্যাটম বোম টেস্ট করে, মাও জেদংয়ের কমিউনিস্ট চায়নার গঠন হয়। এই ঘটনাগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্সের রূপ চেঞ্জ করে দেয়। কোল্ড ওয়ার শুরু হয়, যেখানে ইউএসএসআর অ্যান্টি ইউএস রূপে প্রকাশ পেতে থাকে, যার সাপোর্ট ছিল হো চি মিনের উপর। 1950-তে চায়না ও সোভিয়েত ইউনিয়ন উত্তর ভিয়েতনামকে স্বীকৃতি দিয়ে আর্থিক ও সামরিকভাবে সাহায্য করতে থাকে। ফ্রান্স ডাউনফল অ্যান্ড বিগিনিং অব দ্য ওয়ার। 1954 মেসিভ লড়াইয়ের মাধ্যমে ফ্রান্স শাসনের অবসান হয়। আমেরিকার প্রেসিডেন্ট এইসেনহাওয়ার এই বিষয়টিকে প্রোপোগেট করে, বলে ফ্রান্স ডাউনফলের মাধ্যমে গোটা সাউথ ইস্ট এশিয়াতে কমিউনিস্ট এক্সপ্যান্ড করবে, যেটা ইউএস ইন্টারেস্টের বিরুদ্ধে হবে। 1954 জেনেভা চুক্তির মাধ্যমে ইলেকশন করার কথা বলা হয়। ইউনাইটেড ভিয়েতনাম গঠনের কথা বলা হয়েছিল। নির্বাচন কখনো অনুষ্ঠিতই হয়নি এবং দেশ বিভক্ত রয়ে যায়। 1960-তে সাউথ ভিয়েতনামের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে একটি ইনসার্জেন্ট সংগঠন তৈরি হয়। এর মাধ্যমে আমেরিকা সাউথ ভিয়েতনামে সেনাকে বাড়াতে থাকে। আমেরিকা এখনও পর্যন্ত অন গ্রাউন্ড ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেনি। 1962-তে আমেরিকা অপারেশন টেইল ডাস্টের দ্বারা এজেন্ট অরেঞ্জ কেমিক্যালকে উত্তর ভিয়েতনামের আবাদি জমি ও রুরাল এরিয়াতে ছড়িয়ে দেয়, যেটার উদ্দেশ্য ছিল সবুজায়নকে নষ্ট করে গরিলাদের লুকানোর জায়গাকে নষ্ট করা। এই কেমিক্যালের প্রভাব ছিল খুব ভয়ানক। আজ অবধি এখানকার সাধারণ জনগণের ওপর এর সাইড এফেক্ট দেখা যায়। 1955-এ সাউথ ভিয়েতনামের শাসনে থাকা গো ডিন ডিম এর প্রতি সাউথ ভিয়েতনামের সাপোর্ট কমতে থাকে। বেসিক্যালি গো ডিন ডিম ছিল একজন কারাপ্টেড পুঁজিবাদী শাসক। আমেরিকাও রিয়েলাইজ করে যে দিন ডিমের সাপোর্টে তাদের ইন্টারেস্ট ফুলফিল হবে না। এজন্য আমেরিকা দিন ডিমের বিরুদ্ধে সেনার সাহায্যে ওভারথ্রো করে দেয়। 1963 থেকে 1965 অবধি প্রায় 12টি গভর্নমেন্ট বদল করা হয় সাউথ ভিয়েতনামে। এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমেরিকা হারের একটি কারণ ছিল। ইউএস সোলজার এন্টার ইনটু ভিয়েতনাম। 1963-তে ইউএস প্রেসিডেন্ট কেনেডির অ্যাসাসিনেশন হয়ে যায়, আর লিন্ডন জনসন নতুন প্রেসিডেন্ট হয়। 1964 উত্তর ভিয়েতনামিরা টনকিন উপসাগরে মার্কিন নৌবাহিনীর ওপর আক্রমণ করে, এমন অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বাড়ানোর একটি রাস্তা করে দেয়। 1965 মার্চে ফাইনালি ইউএস সাবমেরিন ফার্স্ট কম্ব্যাট ট্রুপস হিসেবে ভিয়েতনাম ওয়ারে অংশগ্রহণ করে। 1969 অবধি প্রায় 5 লক্ষ আমেরিকান আর্মি ভিয়েতনামে অবস্থান ছিল। কিছু সামরিক সফলতা ছাড়া বেশ কিছু জায়গায় আমেরিকাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়। স্টেট অফেন্সিভ অ্যান্ড লস অফ পপুলার সাপোর্ট। এপ্রিল 1967 আমেরিকাতে প্রচুর পরিমাণে অ্যান্টি ওয়ার প্রোটেস্ট দেখা গিয়েছিল। এই প্রোটেস্ট ভিয়েতনামে আমেরিকার লসের কারণে হচ্ছিল। ফর এক্সাম্পল, ব্যাটেল অফ ডার্কে ইউএস এবং সাউথ ভিয়েতনামে প্রায় 18,000 সেনাকে হারাতে হয়েছিল।
1969 নর্থ ভিয়েতনাম তার গেম চেঞ্জিং অ্যাটাক টেট অফেন্সিভ লঞ্চ করে। এই অ্যাটাক সাউথ ভিয়েতনামে 100টার বেশি শহর সহ ইউএস অ্যাম্বাসির ওপর করা হয়। এই অফেন্সিভের কারণে হওয়া ইউএস সেনার মৃত্যু ও ফার্স্টেটেড ইউএস সেনা মায়লায় গণহত্যায় প্রায় 500 জনের বেশি সাধারণ জনগণের মৃত্যুর খবর ডোমেস্টিক সাপোর্টকে আরও দুর্বল করে দেয়। এরপর ইউএসএতে রিচার্ড নিক্সন শাসনে আসে। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। 1969-এ ভিয়েতনামে প্রায় 5.5 লাখ ইউএস সোলজার ছিল। 1972-তে মাত্র 65,000 রয়েছিল। পেন্টাগন পেপার অ্যান্ড ইউএস এক্সিট। অফিসিয়ালিভাবে তো নিক্সন ভিয়েতনাম থেকে ইনভলভমেন্ট রিডিউস করার কথা বলে, কিন্তু 1971-এ নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ইউএস গভর্নমেন্ট সিক্রেটলি ভিয়েতনামে ইউএস ইনফ্লুয়েন্স বাড়াচ্ছিল। এই সুযোগে 1972-তে নর্থ ভিয়েতনাম মেসিভ অফেন্সিভ লঞ্চ করে সাউথ ভিয়েতনামে অনেক শহরকে দখল করে নেয়। রেসপন্সে নিক্সন অপারেশন লাইনবাকের লঞ্চ করে হেনয় ও হাইফংয়ে 20,000 টন বোমার নিক্ষেপ করে। এই প্রদেশগুলি অনেক পপুলেটেড হওয়ায় ফের ইউএসএতে পাবলিক বিরোধের জন্ম দেয়। ফলস্বরূপ 1973-তে 27শে জানুয়ারি প্যারিস পিস ডিল সাইনের মাধ্যমে ভিয়েতনামে ডাইরেক্ট ইউএস ইনভলভমেন্টকে শেষ করে। যখনই ইউএস আর্মি উইথড্রল করে তখনই নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনাম ওভারটেক করার চেষ্টায় লেগে পড়ে। এপ্রিল 1975-এ সাউথ ভিয়েতনামের রাজধানী সাইগন নর্থ ভিয়েতনামের কমিউনিস্টরা ক্যাপচার করে নেয় এবং নর্থ ভিয়েতনাম ও সাউথ ভিয়েতনামকে একসঙ্গে যুক্ত করে ফাইনালি 1975-এ ভিয়েতনাম ফর্মালি সোশ্যালিস্ট রিপাবলিক আন্ডার হার্টলাইন কমিউনিস্ট কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনেক রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধের শেষে প্রায় 58,000 আমেরিকান, 11 লক্ষ নর্থ ভিয়েতনামিস, 2.5 লক্ষ সাউথ ভিয়েতনামিস এবং 20 লক্ষ সাধারণ জনগণ তাদের প্রাণ হারিয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি অফ দ্য ভিয়েতনাম ওয়ার। তো দেখব এই লড়াইয়ে আমেরিকার হারের কারণগুলি কী কী। হোয়াই ডিড দ্য ইউএস লস? তার সবচেয়ে প্রধান কারণ হলো সাউথ ভিয়েতনামে ল্যাক অফ এনথুইজম ইন সোলজার অ্যান্ড পিপল সাপোর্ট। হিস্টোরিয়ান কোভিন বয়লানের মতে সাউথ ভিয়েতনামের করাপ্টেড গভর্নমেন্ট ওখানকার সেনা ও জনগণকে ঠিকঠাকভাবে লড়াইয়ের জন্য উৎসাহিতই করতে পারেনি। কমিউনিজমের বিরুদ্ধে লড়াই ওখানে আধা আধুরাভাবে হয়েছিল। অন্যদিকে কমিউনিস্ট সাউথ ভিয়েতনামের সাপোর্ট ও আমেরিকার বিরুদ্ধে সাধারণ জনগণের সাপোর্ট দখল করতে পেরেছিল। সাউথ ভিয়েতনামের আর্মির নম্বর ও ওয়েপন দুই দিক দিয়েই বেশি ছিল। ইভেন ইউএস সাপোর্ট ছাড়াই তারা দৃঢ়তার সাথে যদি লড়তো তাহলেই জিতত। পরবর্তী কারণ হলো ফ্র্যাগমেন্টেড পলিসি। সাউথ ভিয়েতনামে কমিউনিজমের বিরুদ্ধে বিরোধী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকে। সাধারণ জনগণের সাপোর্ট ধীরে ধীরে কমিউনিস্ট ও গরিলাদের প্রতি যেতে থাকে। সাধারণ জনগণ গরিলাদের নিজের বাড়িতে আশ্রয় দিতে থাকে। ইউএসের পক্ষে সাধারণ মানুষ ও গরিলাদের মধ্যে পার্থক্য বোঝা অসুবিধা হয়ে পড়ে। এরপর আমেরিকার ইন্টারনাল প্রবলেম ও ল্যাক অফ কমপ্লিট কমিটেড টু ফাইট। ইউএস যথাযথ সামরিক শক্তি ব্যবহার করলে হয়তো এই যুদ্ধে জয়লাভ করতে পারত, কিন্তু এটা অনেক ব্যয়বহুল প্রচেষ্টা হতো। ভিয়েতনাম ওয়ারকে ফান্ড করলে ইউএস নিজের ট্যাক্সকে বৃদ্ধি করতে হতো বা রিজার্ভ অর্থকে ব্যবহার করতে হতো, কিন্তু ইউএস সেটা করেনি। স্বাভাবিকভাবেই এর কারণে গভর্নমেন্টের ওপর ওয়ার সাপোর্ট এবং গভর্নমেন্টের ওপর পিপল সাপোর্ট কমে যেত। পরবর্তী কারণ ইউএসএসআর ও চায়নার নর্থ ভিয়েতনামের ওপর সাপোর্ট। গরিলাদের পক্ষে যুদ্ধ সামগ্রী ও অর্থ সংগ্রহ করা কঠিন ছিল। শুধু নিজের ক্ষমতায় ও গরিলা টেকনিক ইউজ করে ইউএসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারত, কিন্তু জয়লাভ করা সম্ভব ছিল না। এজন্য এদের পিছনে ইউএসএসআর ও চায়নার প্রভাব একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর একটি মেইন কারণ হলো পাবলিক সাপোর্ট অ্যাগেনস্ট ওয়ার। হাজার হাজার সৈনিকের মৃত্যু, নর্থ ভিয়েতনামের সফল টেট অফেন্সিভ, পেন্টাগন পেপারের মতো ঘটনাগুলি রিডিউসিং সাপোর্ট অফ ওয়ারে সাপোর্ট করেছিল। 1960-তে ইউএসএতে ম্যাসিভ অ্যান্টি ওয়ার প্রোটেস্ট দেখা দিয়েছিল। এই ছিল ভিয়েতনামে আমেরিকার হারের কাহিনী।